অনেকেই বলছেন কিন্তু এই কথা যে বাংলাদেশে ইসলামিক রাজনীতি করাটা সমস্যা সংকুল এই কারণে যে বাংলাদেশে ইসলামিক দলগুলি কিন্তু 100 বা তার বেশি ভাগে বিভক্ত এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা আদর্শ আছে এবং সেটা আসলে ইসলাম ধর্ম যারা পালন করছেন তাদের মধ্যে যেটাকে তরিকা বলে, জানি না আমি শব্দটা সঠিক ব্যবহার করলাম কিনা, সেই তরিকাগতও আসলে অনেক রকম পার্থক্য আছে। তো সেই ক্ষেত্রে এক ধরনের ইসলাম যেটা আবার বিভিন্ন সময় বিভিন্ন আলেমদের মুখেই আমরা শুনেছি যে এইটা আসলে মৌদুদি সাহেবের ইসলাম, জামাত ইসলামী যেটা ফলো করতেছে সেটা ঠিক না। এইটা আমরা আসলে এই ইসলামটাকে নিয়ে যখন আমরা সামনে আগাবো, এবি পার্টি যখন হইছে আপনাদেরকে ভাইঙ্গা, তখনও কিন্তু এই কথা বলছে যে এটা একটা সমস্যাজনক, আরো বেশি সমস্যার দিকে আমরা এটা যাইতেছি কিনা। আপনি যদি একটু বলতেন ডক্টর গালিব। ঠিক আছে খালেদ, থ্যাংক ইউ। দেখেন, এখানে দুইটা কোশ্চেন কমপ্লিটলি আলাদা। একটা কোশ্চেন হলো যে আমি একটা রাজনৈতিক ফিলসফিরে মনে করি এটা প্রবলেমেটিক, এটা পছন্দ করি না, অথবা আমি মনে করি এই রাজনৈতিক ফিলসফি পপুলার হইব না, মানুষ এটার একসেপ্ট করবো না। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে তার রাজনীতি করবে, ভোট পাইলে ক্ষমতায় যাইব, না পাইলে যাইব না। আর একটা কোশ্চেন হইলো যে আমি তাকে আদারিং করব কিনা, আমি তার গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করব কিনা। তো বাকিবিল্লাহ ভাই যেগুলো বলতেছেন এগুলো সবই তো পলিটিক্যাল ফিলসফির প্রশ্ন ভাই। আপনি ঠিক আছে জামাত ইসলামী রাজনীতি করে, আপনি মনে করেন ইসলামী রাজনীতি পপুলার না, আপনি মনে করেন এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এটাকে একসেপ্ট করবে না, ফাইন, তাদেরকে গণতান্ত্রিক রাজনীতি করতে দেন। কিন্তু আপনি কোন যুক্তিতে তাকে আদারিং করবেন, কোন যুক্তিতে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় বলবেন যে এখানে শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারবো না? এটা তো একটা ফ্যাসিস্ট আইডিয়া, একটা কমপ্লিটলি ফ্যাসিস্ট আইডিয়া। যেই যুক্তিগুলো বলতেছেন আপনি, 71 বলেন, বিভিন্ন ক্যাম্পাসের মারামারি বলেন, তাহলে এই যুক্তি তো অন্যের ব্যাপারও প্রযোজ্য হবে। তো এটাকে শুধু ছাত্র শিবিরকে কারণ আমি ইন্ডিভিজুয়ালি বলতেছি। তা আমি মনে করি যে এই আর্গুমেন্টটা ভুল। আমাদের একটা গণতান্ত্রিক স্পেসে আদারিং বাদ দিতে হইব। এটা জামাতের ব্যাপারও, শিবিরের ব্যাপারও। আদারিং বাদ দেওয়ার অর্থই না যে 71 আমি আলোচনা করব না। অফকোর্স আমি আলোচনা করব, জামাতের রেসপন্সিবিলিটি নিয়ে আলোচনা করব, জামাতের পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে আলোচনা করব, সবই থাকবে, কিন্তু সেটা গণতান্ত্রিক স্পেসের মধ্যে হবে, আদারিং এর মধ্যে হবে না, নিষিদ্ধের দাবি হইব না। আপনি একটা শব্দ ইউজ করছেন যে আমি 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 ক্ষমতা, আমার ক্যাপাসিটি থাকলে উচ্ছেদ করে দিতাম। এই উচ্ছেদ শব্দটা তো নেগেটিভ ভাই। আপনি একটা রাজনৈতিক মডিফিকেশনের চিন্তা করবেন, কাউরের সমাজ থেকে উচ্ছেদ করতে হয় না, কাউরের সমাজ থেকে বাদ দিয়ে দিতে হয় না। আপনি একটা নর্মের মধ্যে আনবেন যে ছাত্র রাজনীতির এই নর্ম। এখন আসি ইসলামী রাজনীতির প্রশ্নে। দেখেন, জামাত ইসলামের একটা ইসলামিক পলিটিক্যাল ফিলসফি আছে। থিওরিটিক্যালি এটা আইসে মাওলানা মওদুদির লেখালেখি থেকে, কিন্তু এটা একটা রিফরমেশনের মধ্যে দিয়ে যাইতেছে। জামাত যখন প্র্যাকটিস করে তার সব জায়গায় মাওলানা মওদুদির থিওরি তারা ফলো করে না, কিছু কিছু জায়গায় তারা ইনোভেশন করে, কিছু কিছু জায়গায় তার সমসাময়িক পলিটিক্যাল স্ট্র্যাটেজির ভিত্তিতে তারা চিন্তা করে। বাংলাদেশে যে কয়টা ইসলামী রাজনীতিক ধারা আছে তার মধ্যে মাওলানা মওদুদির থিওরির ব্যাপারে আপত্তিও আছে। যেমন করেন যারা দেওবন্দি ধারার, যারা হচ্ছে কওমি মাদ্রাসায় পড়াশোনা করে, ওনারা মাওলানা মওদুদির কিছু কিছু চিন্তাধারাকে আলাদা করে। তো এই যে আমরা চিন্তা করতেছি যে ইসলামী রাজনীতি হইলেই সবার এক জায়গায় দাঁড়ায় থাকতে হইব, এটা ভালো মডেল না। তাইলে তো আপনি ইসলামের ব্যাপারে এক ধরনের পোপতন্ত্র শুরু হইব যে একজন বা দুইজন যে ব্যাখ্যা দিব, আমার খালেদ বাইরে আপনারা সেটাই মানতে হইব। তার চাইতে এই যে ভিন্ন ভিন্ন আলেমরা, ভিন্ন ভিন্ন পলিটিক্যাল ফিলসফাররা, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ইসলামের এক এক রকম ভাবে তার পলিটিক্যাল ফিলসফি ব্যাখ্যা দেয় এবং এর মধ্যে একটা একটা করে রাজনৈতিক দল হয়ে ওঠে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের কাছে যাইতেছে, দেন জনগণ চুজ করবে যে তার মধ্যে কোন ধারা তার পছন্দ হয়। আচ্ছা, ডক্টর কালিব আমি কি একটু প্রশ্ন করতে পারি? যেমন ধরেন আপনি নর্মের কথা বলছিলেন, যে আপনি বলছিলেন যে আপনাকে তো আসলে জায়গা দিতে হবে, জায়গা দিলে এটা জনগণ চুজ করবে, বাতিল করবে এটা। কিন্তু আমি যদি এখন দেখি আমার রাজনীতি, যদি আপনি দেখি আপনি আরো বড় বিভাজনের মধ্যে দিয়ে যাইতেছেন। আপনি যদি দেখি যে গত 2 দশকে শুধুমাত্র 71 প্রসঙ্গ না, বাকি জায়গাগুলো আসলে আপনি ক্লিয়ার করতেছেন না, ধোয়াটে করে রাখতেছেন। আমি কয়েকটা জায়গার মধ্যে আপনি বলি এবং আপনি সাংঘাতিক রকমের একটা পপুলিস্ট, একটা বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে আমাকে ঠেলে দিচ্ছেন। এটা যদি আমি দেখি বাকি বিল্লার জায়গা থেকে, সেইটাকে আমি এখন, এক হচ্ছে নারী প্রসঙ্গ, 2 হচ্ছে শিক্ষা প্রসঙ্গ, আমাদের অর্থনীতি এবং ব্যাংকিং প্রসঙ্গ, আমাদের আমদানি ও রপ্তানির ক্ষেত্রে আমরা কোন শর্তের মধ্যে আমরা কি করব, আমাদের মানে সেটা যদি সেগুলি তো আপনারা সেটেল করতেছেন না, আপনারা তো বলতেছেন না, এক এক সময় এক একটা জায়গায় বলতেছেন। তার ফলে তো আপনাকে যে আপনি যে শুধুমাত্র ক্ষমতার জন্য, শুধুমাত্র পপুলিজমের জন্য আপনি যে আরো বড় রকমের ঝামেলা ক্রিয়েট করবেন না, সেটা আমি কেমনে বুঝবো? আপনি যদি খুব নাইব দৃষ্টিতে দেখেন তাহলে আপনার কাছে মনে হবে যে এটার মধ্যে ঝামেলা হইতেছে, এটার মধ্যে ইডিওলজি নাই। কিন্তু আপনি যদি সোশ্যাল সায়েন্টিস্টের দৃষ্টিতে দেখেন তাহলে এই ট্রাজেক্টরির মধ্যে আপনি একটা পলিটিক্যাল ফিলসফি পাবেন। যেমন আমি খুব স্পেসিফিক এক্সাম্পল দিই। আপনি যদি জামাত ইসলামীকে দেখেন, যে জামাত ইসলাম এখনো মনে করে মেয়েদের নিকাব পরাটা হচ্ছে একটা ফরজিয়াত, তার ফলে তার কর্মী সমর্থকদের এটা পড়তে হয়। আপনি দেখবেন যে জামাতের অথবা শিবিরের ইন্টারনাল প্রোগ্রামে আপনি এটার বাইরে পাবেন না। কিন্তু আপনি যখন আবার ছাত্র শিবির বা জামাতকে দেখবেন তারা পাবলিক প্রোগ্রাম করতেছে, তখন আপনি দেখবেন যে সেখানে নারী পুরুষ সবাই যাইতেছে, ওন্না পড়তেছেন, এরকম মহিলারা মেয়েরাও সেখানে যাইতেছে। তার মানে এটা পলিটিক্যাল ফিলসফি কি?
সে তার ইন্টারনাল পার্টি স্ট্রাকচারে একটা ইসলামিক প্রিন্সিপাল ফলো করতেছে, কিন্তু সে যখন গ্রেটার পপুলেশনের সাথে এঙ্গেজ হইতেছে, আপনি যেটা ইসলামিক মনে করতেছেন সেটা সে ফলো করা হচ্ছে, কারণ হ্যাঁ, এবং নিকাবটা তো কেউ কেউ বলতেছে যে নিকাব তো ইসলামের জন্য মাস্ট না, কেউ কেউ বলতেছেন। এক্স্যাক্টলি, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সে যখন গ্রেটার পপুলেশনের সাথে এঙ্গেজ হইতেছে সেইখানে তার ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং চাপাই দিতেছে না। যদি চাপাই দিত তাহলে তো আমি নিকাব না পড়লে তার আমি জামায়াত ইসলামের ইন্টারনাল পলিটিক্সে ঢুকতে পারতেছি না, বা নিকাবের সমর্থন না পারবেন না, কিন্তু আপনি তার এক্সটার্নাল জায়গায় কিন্তু সে আপনাকে এক্সক্লুড করতেছে না, সে আপনাকে রাস্তায় দাঁড় করায় জিজ্ঞেস করতেছে না যে আপনি কেন এটা করতেছেন না। তার মানে সে বলতে চাইতেছে এটা কি আপনার কাছে ভালো সাউন্ড করতেছে ডক্টর গালিব? ইনক্লুসিভ মনে হচ্ছে নাকি আপনার কাছে একটা মানে এই দলটাকে আপনার কাছে কেমন মনে হইতেছে যে এটা একটা ইনক্লুসিভ না, যে আমাকে রাস্তায় দাঁড় করে রাখতেছে বিকজ আপনার সাথে আমার পলিটিক্যাল ফিলোসফি বা যদি রিলিজনের ফিলোসফির মধ্যে একটু তফাৎ আছে বলে আপনি আমার রাস্তায় দাঁড় করে রাখছেন, ঘরে ঢুকতে দিচ্ছেন না? আচ্ছা, আপনি একটু ডক্টর গালিবকে একটু শুনে নিন, আমি আসবো আবার আপনার কাছে। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা রিলিজিয়াস রাজনৈতিক গ্রুপের একটা নিজস্ব মোরালিটি থাকবে যেটা সে তার ইন্টারনাল স্ট্রাকচারে ফলো করবে। যদি এই রাজনৈতিক দল এই ইন্টারনাল স্ট্যান্ডার্ডটা সবার উপর চাপাই দিতে চায় জোর করে, তাহলে এটা এক ধরনের ফ্যাসিবাদী রাজনীতি হবে। জামাত এটা করতেছে না। একটা কোশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে তাকে যেহেতু আমি আমার রাজনৈতিক দলের মধ্যে ঢুকতে দিতেছি না, তাহলে তো সমাজের সাথে আমার একটা সেগমেন্টেশন বা পার্থক্য তৈরি হইতেছে। সেই পার্থক্য আমার পলিটিক্সে যাইয়া ইম্প্যাক্ট করবে কিনা, এটা খুবই থিওরিটিক্যাল একটা কোশ্চেন। আমি যদি জামাতকে দেখি তারা ট্রাই করতেছে এটা মিনিমাইজ করার জন্য, যে কারণে আপনি ছাত্র শিবিরকে দেখবেন, ছাত্র শিবির যখন সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে প্রোগ্রাম করতেছে সেখানে তো এই সমস্ত বার দিতেছে না, কিন্তু আবার সে যখন তার ইন্টারনাল লোক রিক্রুট করতেছে সেখানে সেই বারের মধ্য দিয়ে নিতেছে। তাহলে এটা একটা কমপ্লেক্স মডেল, কিন্তু আপনি যদি ইসলামিক রাজনীতি বুঝেন তাহলে তো আপনি এটা ইসলামের হালাল হারামকে তো আপনি উন্মুক্ত করে দিতে পারবেন না রে ভাই। ইসলামের তো একটা খুব সুনির্দিষ্ট, আমি আপনি যাই করি না কেন, যেটা হালাল এটা হালাল, যেটা হারাম এটা হারাম। না, এটা কি সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন? হালাল হারামকে আবার সবার উপর চাপায় দেন। সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন না, না ধরেন 70-80% কনফার্ম, 20-30% সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। যেমন আপনি নিকাবের কথা কইতেছেন, ইরানের নিকাবটা বাধ্যতামূলক না, ওরা একটা পরে, আমরা হজের সময় নিকাবটা দেখি না। তো আপনি তো ইসলামিক স্কলারদের মধ্যেই নিকাব নিয়ে দুইটা অপিনিয়ন আছে। আমাদের দেশের হানাফি আলেমদের মধ্যে মেজরিটি মনে করেন নিকাব হচ্ছে ফরজ। জামাত আমাদের দেশের মেজরিটি হানাফি পজিশন ফলো করে তার ইন্টারনাল পজিশনে। আপনি মনে করছেন যে যেহেতু মেজরিটি হানাফি পপুলেশন নিকাবটাকে ফরজ মনে করে, সেই যে আপনারা এটা অনুসরণ করছেন, এই তো? না, আমি বলতেছি যে জামাত হ্যাজ এভরি রাইট সে তার ইন্টারনাল অর্গানাইজেশনের রিলিজনকে কিভাবে নিবে, যেটা আলেমদের অপিনিয়ন নিয়ে নিবে, কিন্তু আমাদের নাগরিক হিসাবে কনসার্নটা হইলো রাজনৈতিক দল হিসাবে তার এই ইন্টারনাল বিলিফ সমাজে কিভাবে রিফ্লেক্ট করে, সেটা আধিপত্যবাদী হয়ে ওঠে কিনা। আপনার কাছে কি মনে হয় আধিপত্যবাদী হয়ে ওঠে মানে এই পলিটিক্সটা? না, আমি বলছি যে জামাতের আমি যদি ট্র্যাজেক্টরি দেখি তাহলে এটার পরিমাণটা খুবই কম। 80-90% জায়গায় তারা হচ্ছে খুবই লিবারাল ওয়েতে ইন্টারাকশন করতে চাইতেছে এবং তারা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে যাইতেছে। ধরেন কওমিদের কাছ থেকে একটা বলার ছিল যে নারী আর পুরুষ একসাথে পড়ালেখাই করতে পারবে না, কেউ কেউ বলতেছে যে পড়ালেখাটাই আলাদা ধরনের হতে হবে, চাকরি করাটাকে আপনি জানেন নানা ধরনের কথাবার্তা আসে যারা এটা বলে থাকেন। জামাত ইসলামীর এই অবস্থাগুলি কি পরিষ্কার? এরকম মাইনরিটি অপিনিয়নও আছে। হ্যাঁ, জামাত ইসলামী কি কেউ কেউ মনে করে মেয়েদের পড়াশোনা করা উচিত না, এরকম মাইনরিটি অপিনিয়ন আছে। এক্স্যাক্টলি মেয়েদের পড়াশোনা করা উচিত, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা করা উচিত না, করলে এটা খারাপ হবে, এগুলিও সেরকম বলে। জামায়াতের এই প্রসঙ্গগুলি কি ক্লিয়ার? নারী প্রসঙ্গ, শিক্ষা প্রসঙ্গ, অর্থনীতি এবং ব্যাংকিং, আমরা যতই আসলে আমি এটা নিয়ে আরেকদিন নিশ্চয়ই এটা অনুষ্ঠানের মধ্যে এটার মধ্যে নিশ্চয়ই আলোচনা করা যাবে, কিন্তু ব্যাংকিং বলে আমি যে সিওরিটি দিয়ে আমি যেটাতে দিতেছি সেটা যেই নামে আমি দেই না কেন, এটা প্রচলিত ব্যাংকিং এর সাথে এটার আসলে খুব বেশি তফাৎ নাই আসলে। তো সেইগুলি না করলে আবার মানে এইসব ব্যাপারে কি জামাতের অবস্থান ক্লিয়ার? মানে জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এগুলো আমি বলবো মোটামুটি ধরেন 70-80% ক্লিয়ার, 20-30% আলাপ আলোচনা করতে হবে, কিন্তু আমার মতে এগুলো খুব থিওরিটিক্যাল আলাপ। মানে এইটা আলাপটা থিওরিটিক্যাল। আমার প্রশ্নটা যে জায়গায় ছিল, এই প্রতিটা প্রশ্নই একটা সংঘাতের দিকে নেওয়ার ক্ষেত্রে মানে জনাব বাকি বিল্লার যে আশঙ্কাটা সেটা অনেকটা ঠিক কিনা, যে আমি যদি এর এখন স্পেস দেই কালকে তো ওই আমার মেয়েদের শিক্ষা করা বন্ধ করে দিবে, এ তো পর্দা না করলে ইউনিভার্সিটি যাইতে দিবে না, এই আশঙ্কাটা তো হইতে পারে তার, বা তার আশঙ্কাটা সে উনি নিজেই বলবেন। এইটা কি এই আশঙ্কা যদি গুড, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট, যে ইসলামী রাজনীতির ব্যাপারে আমাদের যদি একটা অংশের আশঙ্কা আছে যে ইসলামিস্টরা যদি ক্ষমতায় আসে তাহলে তারা ইসলামী খুব কট্টর রুলস এবং রেগুলেশন এমন ভাবে ইমপ্লিমেন্ট করবে যে সমাজে আমার জন্য স্পেসটা ছোট হয়ে যাবে। এটা একটা ভ্যালিড আশঙ্কা। এখন এই আশঙ্কার আপনি উত্তর কিভাবে দিবেন? আপনি দুই ভাবে দিবেন। এক হচ্ছে
যে প্রসপেক্টিভ ইসলামিক রাজনৈতিক দলের সাথে আপনাকে আরো আলাপ আলোচনা করতে হবে, আরো ডায়লগ করতে হবে এবং তাদের ট্রাজেক্টরি দেখতে হবে, তাই না?